তুই জানিস তোর কপাল কত ভালো। জ্যাসপার অরিজিনের দেয়া ভালোবাসার ওপর তুই প্রলেপ বসানোর সুযোগ পেয়েছিস। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। জ্যাসপার মলমটা ধীরে ধীরে পাশে রেখে দিল। তার হাত এক মুহূর্ত থেমে রইল, যেন কিছু একটা অনুভব করছে। তারপর সে আবার ফিওনার দিকে ঝুঁকে পড়ল। ফিওনার ঘুমন্ত মুখের দিকে গভীরভাবে তাকিয়ে তার ঠোঁটের কোণে এক গভীর মৃদু হাসি ফুটে উঠল। চাঁদের আলোতে ফিওনার মুখটা যেন সাদা সিল্কের মতো উজ্জ্বল দেখাচ্ছিল, আর তার বাদামি চুলগুলো বালিশে ছড়িয়ে পড়ে সাগরের ঢেউয়ের মতো নরম দেখাচ্ছিল। জ্যাসপার তার মুখের 1 ইঞ্চি দূরে এসে ফিসফিস করে বলল, হামিংবার্ড, তুমি জানো তুমি আমার কি? তুমি আমার সেই অমোঘ ভালোবাসা, যাকে আমি ভেনাসের আকাশ পাড়ি দিয়ে 41 মিলিয়ন কিলোমিটার আলোকবর্ষ অতিক্রম করে এই পৃথিবীর ক্ষুদ্র ভূখণ্ডে এসে খুঁজে পেয়েছি। তুমি আমার সব কিছু, আর আমি তোমার থেকে কিছুতেই দূরে থাকতে পারবো না। তার কণ্ঠস্বর গভীর ছিল, কিন্তু তাতে এক ধরনের কোমলতা আর অধিকার মিশেছিল। তার চোখে ভেসে উঠছিল এক প্রবল ভালোবাসা, যা সে প্রকাশ করতে ভয় পায়, কিন্তু আড়ালও করতে পারে না। জ্যাসপার ধীরে ধীরে আরও নিচু হয়ে ফিওনার কানের কাছে ফিসফিস করে বলল, আর তোমাকেও আমায় ভালোবাসতে হবে হামিংবার্ড। তোমার সমস্ত পৃথিবী হতে হবে জ্যাসপার অরিজিন। তার কণ্ঠস্বর গভীর, ভারী আর দৃঢ় ছিল, যেন এই কথাগুলো কোনো আদেশ, কোনো শর্ত নয়, বরং তার আত্মার গভীর থেকে উঠে আসা একটি ঘোষণা। ফিওনার নিঃশ্বাসের মৃদু ওঠানামা তার ঘুমন্ত অবস্থাকেও এক ধরনের রহস্যময় আবেশ এনে দিয়েছিল। জ্যাসপার তার দিকে আরো ঝুঁকে পড়ে নিঃশ্বাস বন্ধ করে এক মুহূর্তের জন্যে তার মুখের কাছে এসে থামল। আর যদি সেটা না হয়? জ্যাসপারের কণ্ঠস্বর হঠাৎ তীব্র হয়ে উঠল, যেন ভেতরে থাকা এক দানব বেরিয়ে আসতে চাইছে। তার চোখে রক্তিম আভা ফুটে উঠল। তবে এই জ্যাসপার অরিজিন পুরো পৃথিবী ধ্বংস করে দেবে, জ্বালিয়ে দিবে তার অগ্নি দিয়ে। তার শব্দগুলো যেন শপথের মতো শোনাচ্ছিল, এক ভয়ঙ্কর শপথ যা পৃথিবীকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দিতে পারে। জ্যাসপার কয়েক মুহূর্ত চুপ করে রইল, ফিওনার মুখের প্রতিটি ভাঁজ গভীরভাবে লক্ষ্য করল। তারপর তার ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে উঠল। তুমি আমাকেই ভালোবাসবে হামিংবার্ড, আমার থেকে পালানোর কোনো পথ নেই। তারপর সে নিজের ভেতরের আগুনকে শান্ত করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কক্ষ থেকে বের হওয়ার আগে সে একবার ফিওনার দিকে ফিরে তাকালো। চাঁদের আলোয় ফিওনার মুখটা যেন অদ্ভুত এক মাধুর্যে ভরে উঠেছিল। জ্যাসপার মৃদু হেসে ফিসফিস করে বলল, You are mine forever. পরের দিন সকালে ফিওনা ধীরে ধীরে ঘুম থেকে জেগে উঠল। কাঁচের দেওয়াল ভেদ করে আসা সূর্যের আলো তার চোখে এসে পড়েছিল। একটু ঝিম মেরে বিছানায় বসে থাকলো সে, যেন গতকালের ঘটনাগুলো এখনো তার মনকে আচ্ছন্ন করে রেখেছে। কিন্তু নিজেকে সামলে নিয়ে সে দ্রুত উঠে দাঁড়ালো। নিজের চুলগুলো ঝটপট ঠিক করে একটি হালকা রঙের জিন্সের স্কার্ট আর খয়েরি টপস পরে নিচে চলে এলো। গ্লাস হাউসটা সকালের রোদে ঝলমল করছিল। প্রতিটি কোণ যেন নীরব, শুধু কিচেন থেকে আসা হালকা ধাতব শব্দ আর সুগন্ধে বোঝা যাচ্ছিল কেউ একজন সেখানে ব্যস্ত। ফিওনা কিচেনে ঢুকতেই দেখলো অ্যাকুয়ারা ইতিমধ্যেই নাস্তার আয়োজন করছে। তার পরনে ছিল হালকা নীল রঙের পোশাক। রান্নার প্রতি তার দক্ষতা দেখে ফিওনার মনে একটু বিস্ময় জাগলো। সকাল সকাল আমাকে ছাড়াই কাজ শুরু করে দিয়েছো অ্যাকুয়ারা। ফিওনা বলল কিচেনের এক কোণে দাঁড়িয়ে। অ্যাকুয়ারা এক মুহূর্ত থেমে মৃদু হেসে বলল, হ্যাঁ, তুমি তো ঘুমিয়েছিলে, ভাবলাম তুমি ক্লান্ত, তাই আর ডাকিনি। ফিওনা মাথা নাড়ল। কি করতে হবে বলো? অ্যাকুয়ারা ফিওনার দিকে এক ঝলক তাকিয়ে বলল, ডিমগুলো ফুটিয়ে দাও, আমি প্যানটার গরম করছি। ফিওনা হাতা আর কাঁসা নিয়ে ডিমগুলো দ্রুত ফেটাতে শুরু করলো। কিচেনের পরিবেশটা হালকা হয়ে এলো। মৃদু কথোপকথনের মাঝে অ্যাকুয়ারার মাঝে মাঝে ফিওনার দিকে তাকাচ্ছিল, যেন তার কিছু বলার ছিল,
কিন্তু বলছিল না। ডাইনিং টেবিলটি সাজানো শেষ হয়ে গেল। অ্যাকোয়ারা মনোযোগ দিয়ে টেবিলের এক কোণায় থালা ও বাটিগুলো সাজাচ্ছিল, আর ফিওনা কিচেনে ব্যস্ত ছিল খাবারের বাকি কাজ করতে। সূর্যের আলোয় পুরো লিভিং রুমটা ঝলমল করে উঠছে। ইতিমধ্যেই জ্যাসপার, এথিরিয়ান, আলবিরা এবং থারিনিয়াস একে একে ডাইনিং টেবিলে এসে বসেছিল। এথিরিয়ান পিঁপড়ের মতো দ্রুত হাত বাড়িয়ে খাবারের দিকে তাকিয়েছিল। খাবারের উপস্থিতি দেখে তার মুখে উল্লাসের হাসি ফুটে উঠল। জাসু ভাইয়া, এত সুন্দর সুন্দর খাবার কে তৈরি করেছে? উফ, কতদিন এই ধরনের খাবার খাইনি। সারাদিন কেমিক্যাল দিয়ে রেখেছিল আমাকে। এথিরিয়ান আনন্দের সাথে বলল। এথিরিয়ান ব্রেডটা তুলে মুখে পুড়তে যাবার সময় হঠাৎ চোখে পড়ল ফিওনা কিচেন থেকে জুসের জগ নিয়ে ডাইনিং টেবিলের দিকে আসছে। এক সেকেন্ডের জন্যে এথিরিয়ানের চোখ থেমে গেল ফিওনার দিকে। তার হাত থেকে ব্রেডে পড়ে গেল। মুখ খুলে গেল অবাক দৃষ্টিতে। ফিওনার উপস্থিতি এতটা আকর্ষণীয় ছিল যে এথিরিয়ান মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সে বুঝতেই পারল না কিভাবে তার চোখের সামনে এমন এক অপূর্ব সুন্দরী মেয়েটি দাঁড়িয়ে আছে। ফিওনার বাদামি চুল, তার কোমল মুখাবয়ব, তার লাবণ্যময় চোখ, সব কিছু যেন এক অন্য দুনিয়ার সুন্দরী। এথিরিয়ান অবশেষে নিজেকে সামলাতে পেরে জিজ্ঞেস করল, জাসু ভাইয়া, এই মেয়েটাকে? ফিওনার দিকে চেয়ে জ্যাসপার কোনো কিছু না বুঝেই বলল, ওর নাম ফিওনা, গ্লাস হাউসের শেফ। এথিরিয়ান আবার তাকালো ফিওনার দিকে। তার মুখে প্রশংসার এক ঝলক ছিল। এত সুন্দর দেখতে শেফ কোথায় পেলে? অ্যাকোয়ারা হালকা হাসি দিয়ে বলল। ও হিউম্যান গার্ল। এথিরিয়ান অবাক হয়ে বলল, হিউম্যান? তাও আমাদের গ্লাস হাউসে? এই জন্যই তো বলি যে ভেনাসের কেউ তো এমন দেখতে হয় না, এতটা কোমলমতি সুন্দর। জ্যাসপার একটু রুদ্ধ মনে একটু বিরক্তি দিয়ে বলল, খাবারের সময় এত কথা বলতে নেই, ভুলে গেছিস? টেবিলের চারিপাশে সবার মধ্যে এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়েছিল। ফিওনা জুস ঢেলে দিচ্ছিল, একে একে সবাই খাচ্ছিল, কিন্তু এথিরিয়ান, তার চোখে এখনো ফিওনার প্রতি মুগ্ধতা স্পষ্ট। কিছু একটা বলতে চাইছিল, তবে তার কথাই ছিল এক ধরনের অস্বাভাবিক তীব্রতা। এথিরিয়ান ফোঁস করে বলল, হায়, আমার নাম এথিরিয়ন। তার কথায় একটা উন্মুক্ততা ছিল, যেন সে চায় ফিওনার সাথে বন্ধুত্ব শুরু করতে, কিন্তু সে জানতো না ফিওনা কি তার এই আকর্ষণকে গ্রহণ করবে নাকি সে কোনো বিশেষ উত্তর দেবে না। ফিওনা কিছু বলল না, তবে তার চোখে দৃঢ়ভাবে কিছুটা চিন্তা ফুটে উঠল। সে জানতো এই এথিরিয়ানই সেই ড্রাগন যাকে তার গ্র্যান্ডপা আটকে রেখেছিল, আর যার জন্যেই জ্যাসপার তাকে কিডন্যাপ করে এই গ্লাস হাউসে নিয়ে এসেছে। সেই মুহূর্তে ফিওনার হৃদয়ে এক ধরনের টানাপোড়েন চলছিল। তার চোখের আড়ালে ছিল অনেক কষ্ট, অনেক প্রশ্ন, কিন্তু সে চুপ থাকলো। এথিরিয়ান তার আগের উত্তেজনাকে অব্যাহত রেখে বলে উঠল, বাই দ্য ওয়ে, তোমাকে কষ্ট করে আমাকে এত বড় নামে ডাকতে হবে না। তুমি আমায় রিয়ন বলে ডাকবে, আর আমি তোমাকে ওনা বলে ডাকবো। তখনই অপ্রত্যাশিতভাবে জ্যাসপার তীব্র এক রাগান্বিত দৃষ্টিতে তাকালো। তার চোখে একটা ঝলক ছিল, কিছু একটা ভেঙে যাওয়ার। তারপর সে নিজের রাগ সামলাতে না পেরে ফিওনাকে গর্জে উঠল, ফিওনা, গেট আউট ফ্রম হিয়ার। তার গলা ছিল কঠিন, তার প্রত্যেকটি শব্দ যেন খোঁচা দিচ্ছিল ফিওনাকে। ফিওনার চোখে এক মুহূর্তের জন্য হালকা কম্পন দেখা দিল। সে কখনোই এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়নি। বাকিরা অস্বস্তি নিয়ে একে একে চুপ হয়ে গেল। অ্যাকোয়ারা, আলবিরা, থারিনিয়াস সবাই স্তব্ধ। তাদের মাঝে নীরবতা ছড়িয়ে পড়ল। ফিওনার চোখে হালকা পানি জমে উঠেছিল। সে কোনো শব্দ না করে ধীর পায়ে ডাইনিং রুম থেকে বের হয়ে গেল। তার ভেতরে এক ধরনের শূন্যতা ছড়িয়ে পড়েছিল, একটা কষ্ট যা তাকে ভেতরে ভেতরে গ্রাস করে চলছিল। অন্যদিকে এথিরিয়ান হঠাৎ ফিওনার পরিত্রাণের দৃশ্য দেখে মন্তব্য করতে গিয়ে বলল, উফ জাসু ভাইয়া, এমন ফুলের মতো সুন্দর কোমল একটা মেয়েকে কেউ এভাবে ধমক দিয়ে কাঁদায়? তার কথা ছিল মৃদু, কিন্তু তাতেও কিছুটা মিষ্টি রূপের আভাস ছিল, যেন সে সত্যিই ফিওনার প্রতি মুগ্ধ। কিন্তু তার এই মন্তব্য এক মুহূর্তের জন্যেও জ্যাসপারের খেয়াল থেকে পড়ে না গেল। সে এক দৃষ্টিতে এথিরিয়ানের দিকে তাকালো।
তীব্র এক গর্জন, যেন প্রতিটি শব্দে হুঙ্কার ছিল। তার চোখে অগ্নির মতো উত্তেজনা ছিল। প্রতিটি বর্ণ যেন দাগ কেটে যেত এথিরিয়ানের প্রতি। এথিরিয়ান তৎক্ষণাৎ গম্ভীর হয়ে মাথা নিচু করল, যেন সে বুঝতে পেরেছে তার কথায় কোনো ভুল হয়ে গেছে। তার ভাবভঙ্গিতে স্পষ্ট হয়ে উঠেছিল যে সে আর কিছু বলতে চাচ্ছে না। টেবিলের চারিপাশে অস্বস্তি নেমে এলো। বাকিরা একে একে নিজেদের খাবারে মনোনিবেশ করলো, যেন কিছুই হয়নি, কেবল তাদের মধ্যে একটা গভীর নীরবতা ভর করছিল। জ্যাসপার চুপচাপ বসেছিল, তার মুখাবয়বে কিছুটা শীতল, কিছুটা কঠোর। ফিওনার এভাবে চলে যাওয়া জ্যাসপারের ভিতরে অস্থিরতার ছাপ রেখে গেছে। অ্যাকোয়ারা কিছুক্ষণের জন্য চুপ করে থেকে তার ভাবনা মনে স্থির করতে চেষ্টা করছিল। গতকাল যে জ্যাসপারকে সে দেখলো, আজকের আচরণ তার কাছে একেবারেই অচেনা। ফিওনার প্রতি তার অত্যন্ত কোমলতা আর ভালোবাসা, যা সে গতকাল রাতের ঘটনার মধ্যে দেখেছিল, আজকের ধমকের মধ্যে যেন কোথাও হারিয়ে গেছে। অ্যাকোয়ারা বুঝতে পারছিল না কি ঘটল, কেন এমন দ্বন্দ্ব সৃষ্টি হলো। সে কখনোই জ্যাসপারের মধ্যে এতটা কঠোরতা আশা করেনি। সে জানতো যে জ্যাসপার তার নিজের নিয়ম আর পদ্ধতিকে কাজে করে, কিন্তু আজকের এই আচরণ তার কাছে অবাক করার মতো ছিল। বিশেষত ফিওনার প্রতি তার ব্যবহারের যে নির্মমতা, সেটা যেন সঙ্গতিপূর্ণ নয় তার আগের আবেগের সাথে। অ্যাকোয়ারা এই দৃশ্য দেখে হালকা ভ্রুকুচকে ভাবছিল, এটা কি শুধু একটা ভুল, বা কিছু একটা চাপাচাপির ফলস্বরূপ, নাকি ফিওনার প্রতি তার মনোভাব বদলে গেছে? তার মানে ছিল স্পষ্ট। অ্যাকোয়ারা জ্যাসপারের মানসিক অবস্থাকে খুব ভালোভাবে জানতো, আর সে বুঝতে পারছিল যে জ্যাসপার কিছু একটা লুকাচ্ছে। তার কঠোর আচরণ হয়তো কোনো গভীর দ্বন্দ্বের পরিচায়ক। কি হলো প্রিন্সের? সে নিজের মনে এই প্রশ্নটি বারবার করছিল, কিন্তু সঠিক উত্তর তার কাছে ছিল না। ফিওনা নিজের কক্ষে দাঁড়িয়ে গ্লাসের দেওয়ালের দিকে তাকিয়ে বাইরের দৃশ্য দেখছিল। একে একে সবকিছু তার মাথার উপর ঘুরছিল। জ্যাসপারের আচরণ, তার রুক্ষতা, আর সে কিভাবে আগের দিন তার সাথে এত স্নেহময় ছিল। তার মন বিভ্রান্ত হয়ে উঠছিল। এক মুহূর্তে সে অনুভব করেছিল এক ধরনের আকর্ষণ, আর অন্য মুহূর্তে মনে হচ্ছিল যেন তাকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু একটাই বিষয় স্পষ্ট ছিল, ফিওনা আর এখানে থাকতে পারবে না। তার চোখে পানি জমে এলো, তবে সে নিজেকে যতটা সম্ভব শক্ত রেখে তার আস্থাকে দৃঢ় করতে চেষ্টা করলো। নিজের মাঝে এক গুমোট কষ্ট অনুভব করেছিল, কিন্তু এই মুহূর্তে তাকে সিদ্ধান্ত নিতে হবে। সে মনে মনে বলল, কেন ফিওনা, তুই কি আসলেই ওই ফায়ার মনস্টারের কাছে অন্য কিছু আশা করেছিলি? ওই ফায়ার মনস্টারটার তো সবসময়ই এমনটাই ছিল। তার মনের মধ্যে এক অস্থিরতা উঠল, একটা নতুন পরিকল্পনা। সে জানতো যেভাবে জ্যাসপার তার প্রতি আচরণ করেছিল, এবার তাকে নিজের পথ অনুসরণ করতে হবে। ফিওনা নিজের মনকে দৃঢ় করে বলল, না, এবার আমাকেই ওই মনস্টারটার সাথে কথা বলতে হবে। ওর ভাই ফিরে এসেছে, এবার আমায় মুক্তি পেতে হবে। আমি এখানে আর থাকতে পারবো না। ফিওনার সিদ্ধান্তকে সুনির্দিষ্ট ছিল। এখন আর কোনো বাধা নয়, সে যতটা সম্ভব শিগগিরই মুক্তি পাবে। সে জানতো জ্যাসপার আর তার আচরণ তাকে যতই আঘাত দিক না কেন, তার নিজের স্বাধীনতা, তার নিজের জীবনকে ফিরিয়ে পাওয়ার সময় চলে এসেছে। পরের দিন সকাল বেলা যখন লন্ডনের স্নিগ্ধ বাতাস শহরের রাস্তায় ছড়িয়ে পড়েছিল, তখন জ্যাসপার, থারিনিয়াস আর আলভিরা গাড়িতে চড়ে লন্ডনের দিকে রওনা দিল। তাদের গন্তব্য ছিল ডক্টর আর্থারের সাথে সাক্ষাৎ, কিন্তু যা তারা সেখানে পৌঁছানোর পরে জানতে পারল, তা ছিল এক অপ্রত্যাশিত এবং বীভৎস ঘটনা। লন্ডনের পুলিশ বিভাগে কেসটি চলে এসেছে, আর তা এক বিভ্রান্তির ভেতর। ওয়াংলির মৃত্যু আর পুরো ল্যাবের বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়েছে। চীনের সরকারের তরফ থেকে তৎপরতা শুরু হয়েছে, কারণ এমন একটি ঘটনা ছিল যা সে সহজেই পাশ কাটিয়ে যাওয়া সম্ভব। বিজ্ঞানী ওয়াংলির মৃত্যু কোনো সাধারণ মৃত্যুর মতো ছিল না। তার চমকপ্রদ কাজের ফলে তা একটি তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। লন্ডনের পুলিশ, বিশেষত একজন বড় অফিসার, তদন্তের জন্য ডক্টর আর্থারকে গ্রেপ্তার করেছে।
অফিসার রবার্টসনের নির্দেশে ডক্টর আর্থারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, আর শীঘ্রই এই পুরো কেসটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিস্তার লাভ করবে, কারণ ডক্টর আর্থারের সাথে দীর্ঘদিনের গবেষণা ও ওয়াংলির সম্পর্ক ছিল। থারিনিয়াস চুপ করে কিছুক্ষণ ভাবল, তারপর মাথা নিচু করে বলল, প্রিন্স, এখন আমাদের কি করতে হবে? দ্বিতীয় মিশন আমাদের কিভাবে সম্পন্ন হবে? আমাদের হাতে তো আর কোনো সায়েন্টিস্ট নেই পৃথিবীর। জ্যাসপার এক মুহূর্ত চুপ থেকে উত্তর দিল। তার কণ্ঠে এক গভীর আত্মবিশ্বাস ছিল। আছেন, আমাদের হাতে এখন আছেন শুধুমাত্র মিস্টার চেন সিং। আলবিরা কিছুটা বিরক্ত হয়ে প্রশ্ন করল, কিন্তু আমরা তাকে কোথায় পাবো? তাকে খুঁজে বের করার উপায় কি আছে? জ্যাসপার আবার কিছুটা সময় নিল। তার চোখ গম্ভীর হয়ে উঠল। সেদিন মিটিংয়ে ওয়াংলি একটা কথা বলেছিল, মিস্টার চেন সিংকে সে কোথাও আটকে রেখেছে। আমি জানি আমার সাথে যে ডিভাইসটা আছে সেটাই আমাদের পথ দেখাবে। এই ডিভাইসের মাধ্যমে আমরা হ্যাকিং করেছি সেদিন, আর ওর সব তথ্য সংগ্রহ করেছি। এই ডিভাইসের মাধ্যমেই আমরা জানতে পারবো মিস্টার চেন সিং কোথায় আছেন। আলবিরা হতাশার মিশ্রণে বলল, তবে প্রিন্স, একটা প্রশ্ন থেকেই যায়, মিস্টার চেন সিং কি আমাদের মিশন সফল করতে রাজি হবেন? তাকে আমরা বিশ্বাস করতে পারবো? জ্যাসপার তার মাথা উঁচু করে বলল। তার চোখে এক ধরনের অদৃশ্য দৃষ্টি ছিল। কেন হবে না? মিস্টার চেন সিং এর জীবনের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তার নাতনি ফিওনা, যে এখন আমার হাতে বন্দী। থারিনিয়াস একটু ঠান্ডা হয়ে বলল, তাহলে আমাদের আগামী পদক্ষেপ স্পষ্ট। আমরা তার সাথে কথা বলবো, তাকে আমাদের মিশনে যুক্ত করার জন্য। জ্যাসপার চোখ বন্ধ করে একটি দীর্ঘ নিঃশ্বাস নিল। তারপর কনিষ্ঠ সদস্যদের দিকে তাকিয়ে বলল, এই মিশন হবে আমাদের সব থেকে কঠিন, কিন্তু একবার শুরু হলে আর পিছনে তাকানোর সুযোগ থাকবে না। আমাদের লক্ষ্য স্থির। জ্যাসপার তার চোখের দৃষ্টি আরো তীক্ষ্ণ করে বলল, এখন চলো, দ্রুত ল্যাবে ফিরতে হবে। আমাদের আরেকটা মিশন যোগ হলো, মিস্টার চেন সিংকে উদ্ধার করতে হবে। তার কণ্ঠে এক অদ্ভুত শক্তি ছিল, যেন প্রতিটি শব্দের সঙ্গে তার রাগ আর সিদ্ধান্তের দৃঢ়তা জড়িয়ে ছিল। আলবিরা আর থারিনিয়াস একে অপরকে দেখে যেন বুঝতে পারল এটাই তাদের শেষ সুযোগ। মিস্টার চ্যান সিং এর জীবন উদ্ধার করতে না পারলে তাদের মিশন সম্পূর্ণ হবে না। তারা দ্রুত গাড়ি করে একটা নির্দিষ্ট পাহাড়ের দিকে রওনা হলো। সেখান থেকেই মূলত ড্রাগন রূপে ধরে ল্যাবে ফিরে আসবে, আর অপেক্ষা না করে রওনা দিল ল্যাবের দিকে। দুপুর আর বিকেলের মাঝামাঝি সময় পাহাড়ের সূর্যের নরম আলো পড়েছে। গ্লাস হাউস যেন একটি জলজলে ক্রিস্টালের মতো দেখাচ্ছে। জ্যাসপার, থারিনিয়াস আর আলবিরা তখন তাদের ল্যাবে গবেষণায় ব্যস্ত। গ্লাস হাউসের অন্য একটি অংশে এথেরিয়ান একা বসে বিরক্তি কাটানোর চেষ্টা করছে, কিন্তু এই বিশাল বাড়ির নিস্তব্ধতা তাকে ক্লান্ত করে তুলছিল। কিছুক্ষণ পর এথেরিয়ান উঠে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার মনে পড়ল পাহাড়ের সেই দূরবিস্তৃত ফুলের বাগানের কথা। হাঁটতে হাঁটতে সে অ্যাকোয়ারার ঘরে গিয়ে বলল, অ্যাকোয়ারা, ভাবছি ফুলের বাগানে একটু ঘুরে আসি। আর তুমি কি বলো? অ্যাকোয়ারা তার দিকে তাকিয়ে মৃদু হাসল। ঠিক বলেছ এথেরিয়ন, এখন তো প্রিন্স আর বাকিরা ল্যাবে, ফিরতে সময় লাগবে। আমরাও এই সুযোগের বাগানে একটু সময় কাটিয়ে আসি। এথেরিয়ান মাথা নাড়ল, কিন্তু তার মনের গভীরে অন্য কিছু কাজ করছিল। একটু থেমে অ্যাকোয়ারা বলল, ফিওনাকেও সাথে নিয়ে নিই, কি বলো? এথেরিয়ানের ভ্রু একটু কুঁচকে গেল। ওই যে ওনা, মানে হিউম্যান গার্লটা? অ্যাকোয়ারা হেসে বলল, হ্যাঁ ফিওনা, ও অনেক মিশুক, 3 জন মিলে গেলে বেশি মজা হবে। এথেরিয়ান কাঁধ ঝাঁকালো। ঠিক আছে, তাহলে তো আরো ভালো হয়, চল ওকে বলো। অ্যাকোয়ারা দ্রুত ফিওনার কাছে গিয়ে সব কথা জানালো। ফিওনা একটু ভাবলো, কিন্তু পাহাড়ি বাগানের সৌন্দর্যের কথা ভেবে আন্দোলিত হয়ে রাজি হয়ে গেল। অবশেষে ফিওনা একটা চীনের ঐতিহ্যবাহী ডিজাইনের একটি আধুনিক শার্ট স্কার্ট পরে নিল। তার শার্টটি হালকা গোলাপি রঙের, যার কলার এবং হাতার কিনারায় সূক্ষ্ম সোনালি এমব্রয়ডারি। শার্টের মাঝখানে চীনের
পুরাতন চিত্রকলার অনুপ্রেরণায় একটি সূক্ষ্ম ফুলের নকশা আঁকা। স্কার্টটি গাঢ় নীল রঙের, হাঁটু পর্যন্ত লম্বা, আর এতে ছোট ছোট পিঙ্ক পিওনি ফুলের প্রিন্ট ছড়িয়ে পড়েছে। কোমরে একটি সিল্কের বেল্ট বাঁধা, যা তার পুরো সাজকে একটি মার্জিত ছোঁয়া দিয়েছে। এথেরিয়ান পরেছিল কালো রঙের একটি হালকা কিন্তু দীর্ঘ ওভারকোট। কোটের ওপর সাদা সুতোর সূচি কর্মে ড্রাগনের লেজের মতো জটিল ডিজাইন ছিল, যা তার ব্যক্তিত্বকে আরো রহস্যময় করে তুলেছে। তার ভিতরে ছিল সাদা শার্ট এবং ডার্ক গ্রে ট্রাউজার। হাঁটার সময় তাকে আরো রাজকীয় লাগাচ্ছিল। অ্যাকুয়ারা একটি আকাশি নীল রঙের গাউন পরেছিল, যার নিচের অংশ নক্ষত্রের মতো ঝলমলে সিলভার এমব্রয়ডারি। গাউনের ছাতাগুলো ছিল ঢিলে ঢালা, যা হাঁটা চলার সময় বাতাসে সুরেলাভাবে দুলছিল। তার কোমরে একটি সরু চেন আকৃতির বেল্ট এবং গলার কাছে একটি ছোট নীল রত্ন বসানো ছিল, যা তার পোশাকের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছিল। অবশেষে তারা গ্লাস হাউস থেকে বের হয়ে পাহাড়ি পথ হেঁটে কিছুটা দূরে একটি বড় বাগানে পৌঁছলো। বাগানটি যেন এক স্বর্গীয় স্থান। পুরো এলাকা জুড়ে বিভিন্ন রঙের ফুল ফুটেছিল। গোলাপি পিউনি, লাল হলুদের মিশ্রণের ডালিয়া, সাদা আর ল্যাভেন্ডার রঙের ক্যামেলিয়া, সবই মিলে যেন রঙের সমুদ্র তৈরি করেছে। বাগানের মাঝখানে একটি ছোট ঝর্ণা ছিল, যার পানি সূর্যের আলোয় চিকচিক করছিল। ঝর্ণার পাশে রঙিন তিতির পাখি এবং বর্ণিল প্রজাপতিগুলো উড়ে বেড়াচ্ছিল। বাগানের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল এক বিশেষ ধরনের গোলাপি ও সোনালী রঙের ফুল, যাকে এন্ড্রা লিলি বলা হয়। এই ফুলগুলোর পাপড়িতে সূর্যের আলো পড়লে যেন তা উজ্জ্বল হয়ে ওঠে। চারপাশে ছড়ানো ছোট সবুজ গাছপালা ও ফুলের গন্ধ পরিবেশটাকে মনোমুগ্ধকর করে তুলেছিল। ফিওনা মুগ্ধ দৃষ্টিতে চারপাশের ফুলগুলোর দিকে তাকিয়েছিল। এন্ড্রা লিলির ঝলমলে পাপড়ি, গোলাপি পিউনির কোমলতা আর ক্যামেলিয়ার শ্বেত শুভ্র আভা যেন তাকে অন্য এক জগতে নিয়ে গিয়েছিল। ফুলের সুবাসে বাতাস ভারী হয়ে উঠেছিল, আর ঝর্ণার স্নিগ্ধ শব্দ সেই মুহূর্তকে আরো নিবিড় করে তুলেছিল। ঠিক তখনই এথেরিয়ান তার পাশে এসে দাঁড়ালো। তার দীর্ঘ ছায়া ফিওনার উপর পড়তেই ফিওনা চমকে তার দিকে তাকালো। এথেরিয়ানের মুখে এক রহস্যময় হাসি। কি দেখছো? ফুলের সৌন্দর্য? তার কণ্ঠ ছিল গভীর, কিন্তু তাতে এক ধরনের বন্ধুত্বপূর্ণ উষ্ণতা লুকিয়েছিল। ফিওনা ধীরে মাথা নাড়ল, ফুলের দিকে ইঙ্গিত করে। এথেরিয়ান মৃদু হেসে বলল, তোমার থেকে বেশি সুন্দর কিছুই দেখিনি। ফিওনার মুখ একটু গম্ভীর হয়ে গেল। কথাটা শুনে সে কিছুটা অস্বস্তি বোধ করলেও চুপ রইল। তার গালে হালকা লালচে হয়ে উঠল, যা দেখে এথেরিয়ান হাসি চেপে রাখল। আচ্ছা, তুমি মনে হয় কম কথা বলো, তাই না? ফিওনা মাথা তুলে শান্ত স্বরে বলল, আমি অযথা কথা বলতে ভালোবাসি না। এথেরিয়ানের ঠোঁটের কোণে আরো এক চিলতে হাসি ফুটে উঠল। দ্যাটস লাইক মাই চয়েস, বলল সে। তার কণ্ঠের প্রশংসা আর মৃদু প্রশান্তি ফিওনাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। তবে সে কিছু না বলে ফিরে তাকালো সেই এন্ড্রা লিলির দিকে, যেন সেখানেই তার সমস্ত মনোযোগ আটকে আছে। এথেরিয়ানও তার পাশে দাঁড়িয়ে রইল, প্রকৃতির শান্ত পরিবেশ উপভোগ করতে করতে। তাদের নীরব উপস্থিতি যেন বাগানের সৌন্দর্যকে আরো গভীর করে তুলেছিল। জ্যাসপার তার গবেষণাগারের হাইটেক টেবিলের সামনে দাঁড়িয়ে ডিভাইসটি সক্রিয় করল। স্ক্রিনে ভেসে উঠল একটি নীল বিন্দু, যা নির্দেশ করছিল চ্যানসিংয়ের সুনির্দিষ্ট অবস্থান। তার চোখে ঝলসে উঠল এক ধরনের আত্মবিশ্বাস। ফাইনালি, জ্যাসপার বলেন, তার কণ্ঠ জয়ধ্বনি মিশ্রিত শীতলতা। চেনসিং এর লোকেশন পেয়ে গেছি, আর অপেক্ষা নয়। তার সামনে দাঁড়ানো থারিনিয়াস ও আলবিরা মনোযোগ দিয়ে শুনছিল। জ্যাসপার ধীরে ধীরে বলল, থারিনিয়াস, আলবিরা, আশা করি এই মিশন তোমরা ঠিকভাবে কমপ্লিট করতে পারবে। আমাকে তো আর দরকার পড়বে না, তাই তো? থারিনিয়াস সামান্য মাথা নিচু করে বলল, নিশ্চয়ই প্রিন্স, আমরা নিজেরাই একটি হ্যান্ডেল করব। জ্যাসপারের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। গুড, তাহলে কালকের মধ্যে এই কাজ শেষ চাই। মেক শিওর নো হার্ম কামস টু হিম। তাকে সোজা ল্যাবে আনবে। আমি চাই না মিশনে কোনো ভুল হোক। আলবিরা দৃঢ় কণ্ঠে বলল, ইয়েস প্রিন্স অরিজিন, আপনার নির্দেশ
আমাদের কাছে চূড়ান্ত। এক মুহূর্ত চুপ থেকে জ্যাসপার আবার বলল, তোমাদের সক্ষমতা পরীক্ষার সময় এটা, ফেল করার কোনো সুযোগ নেই। গেট ইট ডান ফ্ললেসলি। থারিনিয়াজ সম্মতিসূচক ভঙ্গিতে বলল, প্রিন্স, মিস্টার চেন সিংকে নিরাপদে আপনার কাছে নিয়ে আসবো। আলবিরা যোগ করল। উইল এনশিওর ইটস আ সাকসেস প্রিন্স। জ্যাসপার তাদের দিকে একবার তাকিয়ে বলল, তাহলে যাও, প্রস্তুতি শুরু করো, আমি রিপোর্টের জন্য অপেক্ষা করব। দুজনেই এক যোগে বলল। অ্যাজ ইউ কমান্ড প্রিন্স। বিকালের শান্ত স্নিগ্ধ আলো নেমে আসছিল, আর সূর্য তার শেষ রূপে আকাশে রক্তিম রং ছড়াচ্ছিল। গ্লাস হাউসের সাথে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে এথেরিয়ান আর অ্যাকোয়ারা আলোচনায় ব্যস্ত ছিল। তাদের মধ্যে অদ্ভুত এক গম্ভীরতা ছড়িয়ে পড়েছিল। এরই মাঝে ফিওনা একটু দূরে দাঁড়িয়েছিল, সূর্যের মৃদু আলোর মাঝে এক অদ্ভুতভাবে শান্তি খুঁজে পাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ে একটি ফুল, সাদা পাপড়ি আর সোনালি শিরা দিয়ে সজ্জিত এক অদ্ভুত ফুল, যা তার চারপাশের বাকি সব ফুলের থেকে আলাদা ছিল। এটা ছিল লোনার ব্লুম নামে পরিচিত, যার নাম থেকেই তার রহস্যময় চরিত্রের ইঙ্গিত মিলত। ফিওনার মন অজান্তেই ফুলটির দিকে আকৃষ্ট হয়ে গেল। ফুলটি দেখতে এতই সুন্দর ছিল যে তার কাছাকাছি পৌঁছানোর পর যেন সময় থেমে গিয়েছিল। গাঢ় সাদা পাপড়ির মাঝে সূর্যের আলো এসে পড়ে, যেন এটি এক নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল। ফিওনা ফুলের সৌন্দর্য এবং তার সুবাসে মুগ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তখন সে বুঝতে পারল অদ্ভুত এক টান অনুভব হচ্ছে তার ভেতর। এটা শুধু সৌন্দর্য নয়, যেন কিছু রহস্যময়তা ফুলটির মধ্যে লুকিয়ে আছে। ফুলটির পাপড়ি এতটাই সূক্ষ্ম এবং মসৃণ ছিল যে তার হাতে নিতেই যেন এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর ফিওনা এক অজানা আকর্ষণে ফুলটির একটি পাপড়ি তুলে নিয়েছিল। সজাগ না হয়ে সে হালকাভাবে সেটি নিজের ঠোঁটে ছোঁয়ালো। ফুলটির সুগন্ধ তার শরীরের প্রতিটি কোষে পৌঁছতে শুরু করলো, আর সাথে সাথে তার মনও যেন আরো হালকা হয়ে উঠল। সুগন্ধের মাঝে যেন কিছু একটি শক্তি ছিল, যা তাকে আরো গভীরভাবে আচ্ছন্ন করছিল। এথেরিয়ান আর অ্যাকোয়ারা তখনও তাদের আলোচনা চালিয়ে যাচ্ছিল, কিন্তু ফিওনা যেন আর তাদের কথা শুনছিল না। ফুলের সুবাসে ডুবে গিয়ে সে নিজেকে পুরোপুরি ভিন্ন এক জগতের অংশ মনে করছিল, যেখানে কিছুই স্পষ্ট ছিল না, শুধুই অনুভূতিই প্রবাহিত হচ্ছিল। ফিওনা অজান্তেই ফুলটির পাপড়ি চিবিয়ে খেতে শুরু করলো। প্রথমটাই পাপড়ির মিষ্টি স্বাদ তার জিভে লেগেছিল, কিন্তু পরক্ষণেই সে অনুভব করলো সেই স্বাদটিই যেন আরো গভীরভাবে তার সত্তায় প্রবাহিত হচ্ছে। ফুলটির স্বাদ ছিল অদ্ভুত, এক ধরনের তীব্র মিষ্টতা, যা তার মনে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করেছিল। ফুলের পাপড়ির নেশা ধীরে ধীরে তার মস্তিষ্কে ছড়িয়ে পড়ছিল, যেন কিছু একটা শিথিল এবং মনোরম ছিল। সে আর কিছু ভাবতে পারছিল না, শুধুমাত্র ফুলের অসীম সৌন্দর্য আর তার অদ্ভুত সুবাসের অনুভূতিতে মগ্ন হয়ে গিয়েছিল। অ্যাকোয়ারা দ্রুত ফিওনাকে ডাকলো। ফিওনা, তুমি ঠিক আছো? তার কণ্ঠে উদ্বেগ ছিল। ফুলের নেশার প্রভাবে ফিওনার শরীর আর মন যেন পুরোপুরি শিথিল হয়ে গিয়েছিল। তাই সে একটু ধীর গতিতে মাথা তুলল, ধীরে ধীরে নিজের চারিপাশে ফিরে আসছিল। তবে মস্তিষ্কে একটি অদ্ভুত ভোঁতা ভাব ভর করছিল। হ্যাঁ, আমি ঠিক আছি, ফিওনা বলল, কিন্তু তার কণ্ঠে একটু ঝাপসা, যেন কিছুটা বিভ্রান্ত ছিল। তার মন এখনো ফুলের প্রভাবের মধ্যে আবদ্ধ ছিল। তবে অ্যাকোয়ারা ও এথেরিয়ানের অনুশীলিত চোখে পরিলক্ষিত হচ্ছিল যে ফিওনার হোশ ফিরে এসেছে। তিনজন একসাথে গ্লাস হাউসে ফিরে আসলো। পথে ফিওনা মনে মনে ভাবছিল জ্যাসপার যখন ফিরে আসবে তখন তাকে কথা বলবে, তার মুক্তির জন্যে কথা বলবে। কিন্তু সে জানতো না যে ফুলের প্রভাব তার শরীরে পুরোপুরি শুরুর জন্য অপেক্ষা করছে। আধা ঘন্টার মধ্যে ফুলের নেশা আরো তীব্র হতে শুরু করবে। ফিওনার অজান্তেই তার দেহে ও মনের প্রতিক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু সে এ সময় কিছুই বুঝতে পারছিল না। তার মাথায় একমাত্র চিন্তা ছিল জ্যাসপার। তার থেকে মুক্তি পাওয়া। 10 মিনিট পর জ্যাসপার গ্লাস হাউসে ফিরে আসে। তার চোখে কিছুটা ক্লান্তির ছাপ ছিল, আর শরীরেও অল্প অস্বস্তি
অস্বস্তি অনুভব করছিল। সে ব্লেজারটা খুলে সাদা শার্ট আর কালো টাই পরিধান করে ইজি চেয়ারে বসে মাথা হেলান দিয়ে রাখলো, যেন কিছুটা বিশ্রাম নেয়। মৃদু ব্যথা অনুভব করছিল, আর তাই সেদিকে মনোযোগ দেওয়ার জন্যে সে অ্যাকোয়ারাকে কফি আনতে বলে। অ্যাকোয়ারা কফি নিয়ে চলে যাওয়ার সময় ফিওনার মনে অন্য কিছু চিন্তা ঘুরছিল। আজকে সে আর কিছু অপেক্ষা করতে চায় না। তার মধ্যে এক অদ্ভুত তাড়না ছিল, যে তাড়না তাকে জ্যাসপারের কাছে নিয়ে গেল। সে সিদ্ধান্ত নেয় নিজেই কফি নিয়ে যাবে, কিন্তু কেবল কফি দেওয়ার জন্যে নয়। এই মুহূর্তে ফিওনার মন ছিল অন্য কোথাও। সে তার ভিতরে জমে থাকা কথাগুলো জ্যাসপারের সাথে শেয়ার করতে চায়। বিশেষ করে তার মুক্তি পেতে হবে, এটা তাকে বলতেই হবে। ফিওনা সামান্য সতর্কভাবে কফি নিয়ে এগিয়ে যায়। তার মুখে একটু সংকোচ, কিন্তু সে জানে যে আজকের এই মুহূর্তটা তাকে সাহসী হতে হবে। কফি হাতে নিয়ে দরজার ভেতরে দাঁড়িয়েছিল ফিওনা। তার মুখে কিছুটা সংকোচ আর মনে কিছুটা দ্বিধা ছিল। জ্যাসপার তখনও ইজি চেয়ারে বসেছিল, মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে নীরবতা ভাঙছিল না। কিছুক্ষণ পর তার ঠান্ডা গভীর কণ্ঠে ভেসে আসলো কথাগুলি। তুমি হঠাৎ এই সময় আমার কক্ষে, আর কফি তুমি আনলে কেন? ফিওনা একটু অবাক হয়ে তাকে দেখে। তার প্রশ্নের ভিতর এক ধরনের কৌতূহল ফুটে উঠেছিল। এতক্ষণে নিজের মনকে সামলে নিয়ে ফিওনা কফির গ্লাসটি তার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি না দেখে কি করে বুঝলেন আমি? জ্যাসপার চোখ না খুলেই এক মুহূর্ত নীরব ছিল। তারপর তার ঠান্ডা কণ্ঠে এক শব্দে উত্তর দিল, হরমোনাল স্মেল। ফিওনা দীর্ঘক্ষণ চুপ থাকার পর এক ঝটকায় নিজের মনকে জড়ো করল এবং তার কণ্ঠে শান্ত কিন্তু দৃঢ় ভঙ্গিতে বলল, বলছি যে যার জন্য আমাকে আটকে রেখেছিলেন আপনার ভাই তো ফিরে এসেছে, আর আমাকে মুক্তি দিন। এখন আমাকে আমার বাসায় ফিরে যেতে দিন। আর তো কোনো কাজ নেই আমার এখানে। তার কথা শুনে জ্যাসপার অমনি চোখ খুলে ফেলল। সে ইজি চেয়ারে হেলান দেওয়া অবস্থা থেকে সোজা হয়ে বসে গেল। তার দৃষ্টি ছিল রাগান্বিত এবং তীব্র, যেন এই মুহূর্তে ফিওনার উক্তির জন্য কিছু একটা ভীষণ ক্ষোভ জমে গেছে তার ভেতরে। ফিওনা তার চোখের দিকে তাকিয়ে কিছুটা ভীত হয়ে পড়ে। এক অজানা শঙ্কা তার মনকে চেপে ধরল। জ্যাসপারের চোখে যে তীব্রতার ছাপ ছিল তা দেখেই ফিওনার হাতের কফির মগটি কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায়। মগটি নিচে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে, কিন্তু ফিওনার দৃষ্টি সেই মুহূর্তে একটুও সরে না। তার সমস্ত মনোযোগ সেই রাগান্বিত চোখের দিকে। তার চোখে যেন আগুন ছিল, আর সেই আগুন ফিওনাকে ভয়ঙ্করভাবে তাড়িত করছিল। এ এক নতুন ফিওনা ছিল, যে আগে কখনো জ্যাসপারকে এমন রাগান্বিত অবস্থায় দেখেননি। জ্যাসপার হঠাৎই দ্রুত উঠে আসে, তার চোখে আগুনের মতো ক্ষোভ এবং তীব্রতা। ফিওনার বাহু দুটো যেন শক্ত লোহার শেকলের মতো ধরে ফেলল। তাকে গ্লাসের দেওয়ালের সঙ্গে চেপে ধরে ফিওনা কিছুটা অবাক হয়ে চেষ্টা করেছিল, কিন্তু তার শক্তি কোথাও নেই। জ্যাসপার তার নরম কণ্ঠে কেটে বলল, তোমার এত সাহস? আমার থেকে মুক্তি পেতে চাইছো? ফিওনার বুকের মধ্যে এক ভীতিকর অনুভূতি তৈরি হয়, কিন্তু তিনি নিজেকে একটুও নরম করতে চাননি। তবুও জ্যাসপারের চোখের রাগ ও ক্ষোভ দেখে তার শরীর কাঁপছিল। জ্যাসপার আরও কাছ থেকে এক ভয়ঙ্কর ভঙ্গিতে ফিওনার মুখের কাছে এসেছিল। তার গলা থেকে বেরিয়ে আসা ঠান্ডা এবং তীক্ষ্ণ এক উচ্চারণ, লিসন ফিওনা, শুনে রাখো, এই ড্র্যাগন মাস্টারের হাত থেকে, এই ড্র্যাগন মনস্টারের হাত থেকে তোমার মুক্তির কোনো উপায় নেই। ফিওনা এক মুহূর্ত চুপ ছিল। তার শরীরে যেন আগুন চলছিল, কিন্তু তার চোখে ছিল এক দৃঢ়তা। কিভাবে সে এই অবস্থায় টিকে থাকতে পারে, এটাই ছিল তার একমাত্র লক্ষ্য। জ্যাসপার তার চোখে ঝলসে ওঠা তীব্র রাগের পরেও তার মাঝে এক ধরনের অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করেছিল। জ্যাসপার জানতো তার রাগ আর দখল চালানো ছাড়াও কিছু একটা লুকিয়ে ছিল, কিন্তু তার এই কথায় এমন এক ধরনের কঠিন সতর্কতা ছিল যে ফিওনার সামনে কোনো মুক্তির রাস্তা ছিল না, যতক্ষণ না সে নিজেই তা চেয়েছে। জ্যাসপার পুনরায় ফিওনাকে ছেড়ে ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ দুটি বন্ধ করে শক্ত গলায় বলল, এখন আমার সামনে থেকে যাও।
ফিওনা কেবলমাত্র কক্ষ থেকে বের হয়ে যাওয়ার জন্যে পা বাড়ায়, আর তখনই তার শরীরে ফুলের বিষাক্ত প্রতিক্রিয়া শুরু হলো। তার চোখ ঝাপসা হতে শুরু করলো, যেন অন্ধকারে সবকিছু ঢেকে যাচ্ছে। সেই রোমাঞ্চকর গন্ধের প্রভাবে তার পেটে তীব্র মোচড় হচ্ছিল, আর মাথার ভেতর হালকা ঘোর অনুভূত হচ্ছিল। মনে হচ্ছিল পৃথিবী তার চারপাশ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে, আর তার সমস্ত অনুভূতি যেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ফিওনার পা কাঁপছিল, কিন্তু সে কোনো রকমে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। সে গ্লাসের দেওয়াল এক হাতে ধরে শক্ত করে চেপে ধরল, যেন নিজেকে স্থির রাখতে পারে। ফুলের প্রতিক্রিয়া ছিল এক ধরনের মাদকতা, এক ধরনের নেশা, যা তাকে নিচের থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছিল। আমার ফিওনা শব্দটা বলার চেষ্টা করলো, কিন্তু কণ্ঠে ঘোর চলে আসছে, যেন সে সঠিকভাবে কিছু বলতে পারছে না। সে মাথা নিচু করে আর একটি গভীর শ্বাস নিল, চেষ্টা করলো যেন তার শরীরকে সামলাতে পারে। জ্যাসপার তখনও চোখ দুটি বন্ধ করে পুনরায় বলল, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাচ্ছ না কেন? ফিওনা আরও একবার তার পা চালাতে গেল, কিন্তু সে প্রায় পড়ে যাচ্ছিল। তার হাতে শক্তি নেই, তার মাথা ঘুরছে, আর কিছুই পরিষ্কার মনে হচ্ছিল না। ফিওনা টলতে টলতে সামনের দিকে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করেই দৃষ্টি ঝাপসা হয়ে গেল। মাথা ঘুরতে শুরু করলো, আর মাটি যেন পায়ের নিচ থেকে সরে যেতে লাগলো। পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে একজোড়া বলিষ্ঠ হাত যেন শূন্য থেকে উদ্ভূত হয়ে ওকে আঁকড়ে ধরল। জ্যাসপারের হাতে ফিওনা ধরা পড়ল, যেন ওজনহীন একটি পাখি। তার শক্তপোক্ত বুকের উষ্ণতার মধ্যে ফিওনা যেন ক্ষণিকের জন্যে নিরাপদ আশ্রয় খুঁজে পেল। শক্তপোক্ত পেশিগুলো ফিওনাকে ঘিরে রেখেছিল এমনভাবে যেন পৃথিবীর কোনো শক্তিই তাকে আঘাত করতে পারবে না। জ্যাসপার তার বাহুতে থাকা ফিওনার অবসন্ন শরীরটিকে আলতোভাবে ধরে উপরের দিকে তুলে ধরল। তার গভীর সবুজ জলজল চোখ ফিওনার ক্লান্ত মুখের দিকে নিবদ্ধ হলো, যেন সবকিছু পড়ে ফেলতে চাইছে। নিজের ভয় আর উদ্বেগের আভাসটুকু লুকোতে পারল না। ফিওনা, কি হয়েছে তোমার? তার কণ্ঠে গভীর উদ্বেগের মিশেল, তীব্র অথচ কোমল। তোমার শরীর খারাপ লাগছে? ফিওনা সামান্য কাপা গলায় কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দগুলো আটকে যাচ্ছিল। তার ধীরে ধীরে ওঠা নামা করা নিঃশ্বাস জ্যাসপারের বুকের ভিতর গভীর তাপ অনুভব করছিল। জ্যাসপার আলতোভাবে তার আঙ্গুল দিয়ে ফিওনার চিবুক ধরে মুখটা নিচের দিকে তুলল। তার চোখে যেন এক অনন্ত দিগন্তের গভীরতা। সেখানে দুশ্চিন্তা ছিল, আবার কিছু অদ্ভুত মমতা, যা এক অসম্ভব শক্তি আর কোমলতার মিশ্রণে ভরা। ফিওনার দুর্বলতা যেন মুহূর্তেই ছাপিয়ে উঠল এই শক্তি আর উষ্ণতায়। তার চারপাশের দুনিয়া অস্পষ্ট হয়ে গেল, কেবল অনুভূত হলো জ্যাসপারের সেই অদ্ভুত শক্তি আর নিরাপত্তা। মনে হলো এই মুহূর্তে সে শুধু জ্যাসপারের। তার শক্ত হাতের আলিঙ্গন আর গভীর কণ্ঠের নীরব প্রতিশ্রুতি ফিওনাকে বলে দিল, যতক্ষণ আমি আছি তোমার কিচ্ছু হবে না। তখনই ফিওনা মুখ তুলে তাকালো। তার চোখে যেন এক ধরনের অদ্ভুত মাদকতা ছড়িয়ে পড়েছে, একটা গভীর শূন্যতা, আবার একসঙ্গে অসম্ভব তীব্র কিছু। জ্যাসপার সেই চোখের দিকে তাকিয়ে যেন কিছুটা স্তব্ধ হয়ে গেল। ফিওনার দৃষ্টি এমন ছিল যেন সে প্রচণ্ড অ্যালকোহল পান করেছে এবং বাস্তবতার সঙ্গে সমস্ত সংযোগ হারিয়ে ফেলেছে। হঠাৎ করেই ফিওনা জ্যাসপারের কাঁধে ছোট ছোট মৃদু ধাক্কা দিতে শুরু করলো। তার গলার স্বর একেবারে বাচ্চাদের মতো অভিমানী হয়ে উঠল। আপনি অনেক পচা। জ্যাসপারের ভ্রু সামান্য কুঁচকে গেল। এমন আচরণে সে যেন কিছুটা বিভ্রান্ত, আবার খানিকটা মুগ্ধ। ফিওনা ততক্ষণে অভিমানের স্রোতে ভেসে যাচ্ছে। গ্রান্টমার মতোই আপনি। সেও আমাকে কখনো কোথাও যেতে দিতেন না, সব সময় ঘরে আটকে রাখতেন, আর এখন আপনিও আমাকে আটকে রেখেছেন। ফিওনার কণ্ঠস্বর ভাঙল। অভিমানের জড়তা চোখের কোণায় জমে থাকা অশ্রুতে তার কথাগুলো যেন আরো আবেগময় হয়ে উঠল। তারপর কাঁদার ভান ধরল সে। মুখ গোছ করে জ্যাসপারের বুকের দিকে মাথা নিচু করে নিজের ছোট ছোট মুষ্টি করে তার শক্ত কাঁধে ধাক্কা দিতে লাগলো। তার পুরো শরীর ভরে উঠল এক ধরনের শিশু সুলভ অভিমান আর নাটকেপনায়। জ্যাসপার কিছুক্ষণ নীরব রইল। তার মুখের কোণে এক অদ্ভুত মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল, হাসি চাপার চেষ্টা আর মৃদু বিরক্তি। সে গভীর এক নিঃশ্বাস
সে গভীর এক শ্বাস নিয়ে ফিওনার দিকে তাকালো। তুমি কি ড্রিঙ্কস করেছো? তার কণ্ঠস্বর কঠোর, তবুও অদ্ভুতভাবে কোমল। তোমাকে আটকে রেখেছি কারণ তুমি নিজেকে সামলাতে পারবে না। এই পৃথিবী তোমার চেয়ে অনেক বেশি বিপজ্জনক, আর তুমি যদি নিজেকে বিপদে ফেলো সেটা আমি সহ্য করতে পারবো না। ফিওনা হঠাৎ থেমে গেল। তার অভিমানী অভিব্যক্তি বদলে গিয়ে যেন এক ঝলক নরম আলো ফুটল। সে চুপ করে রইল, কিন্তু তার অভিমানী সুরে মুগ্গজার ভানটা টিকে রইল। তার মানে আপনি আমাকে নিয়ে চিন্তিত? জ্যাসপার কিছু বলার পূর্বেই ফিওনা পুনরায় জ্যাসপারের কাঁধে ধাক্কা দিতে শুরু করলো। তার ক্ষীণ অথচ দৃঢ় ধাক্কাগুলো যেন জ্যাসপারের ভারসাম্য নষ্ট করছিল। প্রতিবার ধাক্কায় জ্যাসপার এক পা দুপা করে পেছিয়ে যেতে লাগলো। অবশেষে এক মুহূর্তের জন্য তার শক্তিশালী উপস্থিতি যেন একটু দুর্বল হয়ে গেল। সে ইজি চেয়ারে ধপাস করে বসে পড়ল। তবে এখানেই থেমে থাকলো না ফিওনা। তার মাদকতাময় অভিমান যেন এক অন্যরকম সাহস এনে দিল। হঠাৎই সে এক অদ্ভুত কাণ্ড করল। জ্যাসপারের এক পায়ের উরুর ওপর নিজের এক হাঁটু ভর দিয়ে ঝুঁকে পড়ল তার দিকে। সেই আকস্মিক ভঙ্গির কারণে ইজি চেয়ারটি খানিকটা পেছনের দিকে হেলে গেল। আর সেই মুহূর্তেই সমস্ত আবেগ, মাদকতা আর পরিস্থিতি এক বিন্দুতে এসে মিলল। ফিওনার মুখ জ্যাসপারের মুখের এতটাই কাছে চলে এলো যে তাদের নিঃশ্বাসের উষ্ণতা একে অপরকে স্পর্শ করতে লাগলো। জ্যাসপার মুহূর্তের জন্য স্তব্ধ। তার ঠোঁটের খুব কাছে ফিওনার ভেজা গোলাপি ঠোঁটগুলো থরথর করে কাঁপছে। ফিওনার গভীর চোখে এক ধরনের অভিমানী অথচ অপ্রকাশিত আবেগ ফুটে উঠেছে, যেন তার ভেতরের সমস্ত ঝড় তুফান এখন এই মুহূর্তেই থেমে গিয়েছে। জ্যাসপারের কণ্ঠ আটকে গিয়েছে, তার দেহ শক্ত হয়ে গিয়েছে, তবু এক অদ্ভুত টান তার ভেতরে ছড়িয়ে পড়ছে। ফিওনা, তুমি? জ্যাসপার সম্পূর্ণ কথা শেষ করার পূর্বেই ফিওনা বলে বসল। ফিওনার কণ্ঠে যে অভিমান আর ক্ষোভের ঝাঁজ ছিল সেটি মিশে গেল এক অদ্ভুত মাদকতায় যখন তার কথাগুলো উচ্চারণ হলো। আপনি অনেক নিষ্ঠুর, পাষাণ ড্রাগন। আমাকে শুধু অত্যাচার করেন, মানসিক, শারীরিক সব ধরনের। তার প্রতিটি শব্দ যেন শোনা যাচ্ছিল মর্মাহত অন্তরের গভীর থেকে। তবে সেই কথাগুলোর মধ্য ছিল এক অদৃশ্য মাদকতা, এক ধরনের বিষাক্ত আকর্ষণ যা তার শরীরের প্রতিটি রক্তবিন্দুকে ছড়িয়ে দিচ্ছিল। জ্যাসপার তার কথা শুনতে শুনতে হঠাৎই থেমে গেল। তার তীক্ষ্ণ চোখ ফিওনার দিকে স্থির হয়ে গেল। তার কণ্ঠ গম্ভীর হয়ে উঠল। তার মনোযোগ কেবলমাত্র সেই গন্ধে, এক ঝাঁঝালো ফুলের গন্ধ যা ফিওনার মুখের ভিতর থেকে বেরিয়ে আসছিল। গন্ধটা ছিল তীব্র, এক ধরনের সঙ্গীত সংকেতের মতো। জ্যাসপার বুঝতে পারল তার সামনে যে এতক্ষণ চাহনি দিয়ে দাঁড়িয়েছিল সে আর সেই স্নিগ্ধ ফিওনা নয়। তার স্নায়ুতে প্রবাহিত হচ্ছে এমন কিছু যা তাকে এক ধরনের অস্বাভাবিক আচরণ করতে বাধ্য করছে। ফিওনা, তোমার শরীর ঠিক নেই। এই গন্ধটা, এটা তো লুসিড ব্লুম বিষাক্ত ফুলের প্রভাব। তার কণ্ঠে গভীর উদ্বেগ ছিল, তবে তাতে এক ধরনের কঠোরতা ছিল। ফিওনা কিছুটা হোঁচট খেতে গিয়ে চোখ তুলে তাকালো। বিষাক্ত ফুল? আপনি কি বলছেন? আমি তো ঠিক আছি। তার কণ্ঠে ছিল কিছুটা অস্পষ্টতা, তবে তার কথার সাথে শরীরের প্রতিক্রিয়া মিলিয়ে তার চোখে অস্থিরতা ফুটে উঠছিল। জ্যাসপার তৎক্ষণাৎ তাকে শক্ত করে ধরে ফেলল, যেন তাকে আরও একবার মাটিতে পড়তে না হয়। তার গলা গভীর হয়ে উঠল, তবে খুব নরম সুরে সে বলল, এই ফুলগুলো সাধারণ ফুল নয় ফিওনা। এগুলো এমন এক প্রজাতির ফুল যা মানুষের স্নায়ুতন্ত্রে গভীর প্রভাব ফেলে। তোমার শরীরে এটা প্রভাবিত হচ্ছে, আর তা তোমার অনুভূতিকে পুরোপুরি পরিবর্তন করে দিচ্ছে। ফিওনার চোখগুলো তখনও তন্দ্রাচ্ছন্ন হয়ে আসছিল, তবুও তার ঠোঁট থেকে মৃদু আওয়াজ বের হলো। আপনি সব সময় আমাকে নিয়ন্ত্রণ করতে চান। এখন জ্যাসপার আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তাকে নিজের বাহুতে শক্ত করে জড়িয়ে ধরল। তোমার প্রতি সম্পূর্ণ অধিকার আমার, যেটা আমি আর কাউকে দিতে পারবো না ফিওনা। তার জন্য যদি আমাকে নিষ্ঠুর আর পাষাণ হতে হয়, তবুও। লুসিড ব্লুম ফুলটি এতটাই সুন্দর আর আপাত নির্দোষ, আসলে মানুষের স্নায়ুতন্ত্রে প্রবাহিত হয়ে সে মানবিকতা, অনুভূত আর আচরণকে নিয়ন্ত্রিত করতে পারে। জ্যাসপার তার অভ্যন্তরীণ উদ্বেগ চেপে রেখে নরম গলায় প্রশ্ন করল, আচ্ছা ফিওনা, তুমি আমাকে সব খুলে বলো। তুমি কি পাহাড়ের বাগানে গিয়েছিলে?
আর কোনো ফুলের ঘ্রাণ নিয়েছিলে? ফিওনার মুখে এক মুহূর্তের জন্য বিস্ময়ের ছাপ দেখা দিল। তারপর যেন তার সমস্ত অভিমান আর ক্ষোভ একসাথে তলিয়ে গেল। ফিওনা আর কোনো কথা না বলে ধীরে ধীরে জ্যাসপারের এক পায়ের ওপর বসে পড়ল। তার চোখে এখন আর কোনো অস্থিরতা নেই, বরং এক ধরনের শান্তি আর অভ্যস্ততা ফুটে উঠছিল। হ্যাঁ, গিয়েছিলাম তো। ফিওনা আস্তে আস্তে যেন নিজের মাঝে কিছু খুঁজতে গিয়ে কথা বলতে শুরু করলো। অ্যাকুয়ারা আর আপনার ভাই রিয়নের সাথে গিয়েছিলাম। তারা আমায় অনেক ঘুরিয়েছে। আর তখনই বাগানে এরকম ফুল দেখলাম, এত সুন্দর, আমি নিজেকেই সামলাতে পারিনি। খেয়ে নিয়েছি, সেটা খুব টেস্টি ছিল। আর জানেন, ওটা খাওয়ার পর প্রথমবার মনে হচ্ছে আমি পুরোপুরি রিল্যাক্স লাগছে, নিজেকে শান্ত লাগছে। ফিওনার কণ্ঠে তখন এক ধরনের শান্তি, এক ধরনের অদ্ভুত প্রশান্তি ছিল, যেন সেই ফুলের প্রভাবে তার সমস্ত উদ্বেগ, ভয় আর অস্থিরতা মুছে গিয়ে এক নিঃসঙ্গ স্থানে তাকে নিয়ে এসেছে। তার চোখে যেন এক অদ্ভুত আভা ছিল, শান্তি আর মিষ্টি আবেগে ভরা, যা জ্যাসপারকে খানিকটা অবাক করেছিল। ফিওনা ধীরে ধীরে তার মুখটি জ্যাসপারের দিকে ঝুঁকেছিল। তার চোখে এক অদ্ভুত অনুরাগ ছিল, যদিও অভিমান আর ক্ষোভের ছায়াও স্পষ্ট ছিল, কিন্তু সে আর নিজেকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারল না। জানেন, আমি চাই আপনাকে ঘৃণা করতে। ফিওনা তার কণ্ঠে আবেগের দোলা এনে বলল, আপনি তো আমাকে কিডন্যাপ করেছেন, অত্যাচার করেছেন, তবুও পারি না কেন জানি না। আপনার সবুজ চোখ দুটি দেখলে আমি কোথায় হারিয়ে যাই, ডুবে যাই। ওই চোখে কি এমন আছে যা আমাকে এমনভাবে টানে? জ্যাসপার এক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল। তার চোখে ছিল এমন এক গভীর দৃষ্টি, যেন সে ফিওনার প্রতিটি কথা, প্রতিটি আবেগ অনুভব করতে পারছিল। তার চোখের দিকে তাকিয়ে ফিওনা যেন আরও কিছু বলতে চায়, কিন্তু কোনো শব্দ বের হলো না। তারপর জ্যাসপার সম্প্রসন্ন দৃষ্টি নিয়ে ফিওনার দিকে তাকালো, যেন সে শুধু তার অনুভূতিটুকু বুঝতে চায়, আর কিছু নয়। তার কণ্ঠ ছিল মধুর তবে গভীর। আর কি কি দেখলে ডুবে যাও হামিংবার্ড? ফিওনার বুকের মধ্যে হৃদস্পন্দন বেড়ে গেল। সে কেমন যেন শিহরিত হয়ে উঠল। জ্যাসপারের কণ্ঠে এমন একটি মাধুর্য ছিল যা তার সমস্ত বিক্ষিপ্ত মনোভাবকে একাকার করে ফেলেছিল। ফিওনার চোখ দুটি আবার এক দৃষ্টিতে জ্যাসপারের চোখে আটকে গেল। তার স্নায়ু যেন গলতে শুরু করেছিল। ফিওনা তখন হালকা চোখে তাকিয়ে ধীরভাবে প্রশ্ন করল, আপনি আমাকে গতকালে কেন স্পর্শ করেছিলেন? আর কেনই বা আমায় আমার বাসায় যেতে দিচ্ছেন না? কেন আটকে রাখছেন? জ্যাসপার কিছুটা নীরব ছিল, যেন তার মনের গহীনে ঘুরপাক খাচ্ছিল হাজারো অনুভূতি। তারপর ধীরে ধীরে সে তার চোখ তুলে ফিওনার দিকে তাকালো। তার মুখাবয়ব ছিল সেই অচেনা গম্ভীরতা দিয়ে মোড়া, যেন তার হৃদয়ের সবচেয়ে গোপন কথা বের হয়ে আসছে। কারণ জ্যাসপারের কণ্ঠে গভীর এক সুর ছিল, আমার হৃদয়ের খাঁচায় তোমাকে সারা জীবনের জন্য বন্দি করে নিয়েছি, তাই। ফিওনার শরীরে এক ঝিমঝিম অনুভূতি বয়ে গেল। তার হৃদস্পন্দন দ্রুত বেড়ে উঠল, যেন সে এই মুহূর্তে নিজেকে হারিয়ে ফেলতে যাচ্ছিল। এক চিলতে ক্ষোভ ভরা কণ্ঠে ফিওনা বলল, আমি অ্যাকোয়ারার কাছে সব শুনেছি। আপনার বিবাহ তো ঠিক করা আছে ওই ভেনাসের একটা ড্রাগন অ্যালিসা। জ্যাসপার কিছুক্ষণ নীরব ছিল। তার চোখে এক অদ্ভুত রকমের কষ্ট মিশে গিয়েছিল, কিন্তু তারপর সে শান্তভাবে বলল, ওটা তো সফটওয়্যারের মাধ্যমে ঠিক করা। হৃদয় কি সফটওয়্যার দিয়ে হয়? তার কণ্ঠে এক ধরনের গভীরতা ছিল, যেন তার কথাগুলো শুধুই যুক্তির কথা নয়, কিছু ব্যক্তিগত বেদনা থেকেও বেরিয়ে এসেছে। ফিওনা একটু অবাক হয়ে তাকিয়ে রইল, বুঝতে পারছিল না ঠিক কী বলতে চাচ্ছে সে। তবে জ্যাসপার আরও একটি ধাপ এগিয়ে গেল। তার চোখে একটু মৃদু তীব্রতা ছিল। আমার ভেতরে যা লাভ ফাংশন ডিলিট ছিল, তুমি সেটা সক্রিয় করেছো। আমি তো অ্যালিসাকে ভালোবাসি না হামিংবার্ড। ফিওনার চোখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি ছিল, একদিকে হতাশা, অন্যদিকে অবাক করা এক অনুভূতি। তার পুরো দেহ যেন অস্বস্তিতে চঞ্চল হয়ে উঠল। তবে তার বুকের মধ্যে এক অদৃশ্য শক্তি কাজ করতে শুরু করলো। জ্যাসপারের পায়ের উপর কোলে বসা অবস্থাতেই ফিওনা হঠাৎ করেই নিজের শার্টের বাটন খুলতে শুরু করলো। তার এই আচরণে জ্যাসপার দ্রুত এগিয়ে এসে তার হাত ধরে থামিয়ে দিল। চোখে তীক্ষ্ণ উদ্বেগ আর অবাক ভাব ছিল। কি করছো তুমি?
ফিওনা কিছুটা অস্বস্তিতে পড়ল, তার কণ্ঠে হালকা বিরক্তি। উফ, আমার অনেক গরম লাগছে, অস্থির লাগছে। জ্যাসপার এক মুহূর্তের জন্যে স্থির হয়ে গেল, কিন্তু তারপর তার চোখে এক দৃঢ় মনোভাব ফুটে উঠল। বসে ধীরে ধীরে ফিওনার হাত ধরে তাকে স্নিগ্ধভাবে শান্ত করার চেষ্টা করল। এক হাত দিয়ে ফিওনার হাত আটকে রেখে অন্য হাতে পাশের টেবিল থেকে এসির রিমোট তুলে দিল। রিমোটটি সামঞ্জস্য করে এসি একদম বাড়িয়ে দিল, আর ঘরটা মুহূর্তেই শীতল হয়ে গেল। কিন্তু ফিওনা বুঝতে পারল তার শরীরে যে উত্তেজনা বিরাজ করছে তা কিছুই কমেনি। এসির ঠান্ডা বাতাস আর জ্যাসপারের উপস্থিতি সব কিছু যেন আরও বেশি অনুভূতি বাড়াচ্ছিল। ফিওনা এক অবচেতন গতিতে জ্যাসপারের গলার টাই খুলতে শুরু করলো। তার হাতের স্নিগ্ধ স্পর্শে টাইটি একে একে নরম হয়ে পড়ছিল। তার চোখে অদ্ভুত এক দৃষ্টির মাদকতা, যেন তিনি নিজেই বুঝতে পারছিলেন না কেন এমন করছে। কি করছো? জ্যাসপার তার কণ্ঠে কিছুটা কঠোরভাবে প্রশ্ন করল, কিন্তু তার চোখের মৃদু অবাক ভাব আর শারীরিক দূরত্ব দূরে সরে যাচ্ছিল, যেন সে এক অজানা টান অনুভব করছিল। তার মন অস্থির হয়ে উঠেছিল। এই অদ্ভুত নেশার প্রভাবে কিছুই আর স্বাভাবিক লাগছিল না। ফিওনা তার সজীব অভিমানে বলল, আপনাকে শার্টের বুকের কাছে বাটন খোলা রাখলেই বেশি ভালো লাগে। তার কণ্ঠে এক অদ্ভুত মৃদুতা ছিল, যেন সে নিজেও জানতো না কেন এমন কথা বলছে। তবে শব্দগুলো সরাসরি বেরিয়ে যাচ্ছিল তার ঠোঁটের ফাঁক দিয়ে, একটি মধুর ও আকর্ষণীয় নিঃশ্বাসের মতো। জ্যাসপার জানতো ফিওনা এখন যে অবস্থায় আছে তার কথাগুলো মানে খুব একটা নয়। লুসিড ব্লুম মানব মস্তিষ্কের স্নায়বিক প্রক্রিয়ায় প্রভাব ফেলে। এর পাপড়ির গন্ধ মস্তিষ্কে এমন এক উন্মাদনা সৃষ্টি করে যে মানুষ তার অজান্তেই নিজের গোপন কল্পনা, আবেগ আর আকাঙ্ক্ষা প্রকাশ করতে থাকে। এটি এক ধরনের স্নায়বিক বিষাক্ত ফুল, যার মিষ্টি গন্ধ অতি দ্রুত মানুষের ইন্দ্রিয়কে আচ্ছন্ন করে ফেলে আর চিন্তা ভাবনার সীমা মুছে দিয়ে এক পাগলাটে নেশায় পরিণত করে। আর এটার ঘ্রাণ নেওয়ার আধা ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়, আর প্রায় 3 ঘন্টা পর্যন্ত এটার প্রতিক্রিয়া থাকে। জ্যাসপার ধীরে ধীরে তার গলা থেকে টাইটি খুলে ফেলল, তারপর বুকের কাছে থাকা 3টি বাটন একে একে খুলে দিল। তখনই তার গলার লকেট আর ঘাড়ের ট্যাটু উন্মুক্ত হলো। তার এই চলনে এক ধরনের নিষ্কলঙ্ক শীতলতা ছিল, যেন সে এক পাথরের মতো স্থির হয়ে বসেছিল। কিন্তু ফিওনার চোখে সেই স্থিরতা যেন অস্থিরতাই সৃষ্টিকারী। তার হাতের মৃদু নড়াচড়ায় এক অদ্ভুত আকর্ষণ ছিল, যা তাকে আরো কাছে টেনে এনে পাগল করে দিচ্ছিল। ফিওনা আবার নিজের আঙ্গুল জ্যাসপারের ঠোঁটের দিকে রেখেই বলল, আপনার ঠোঁটজোড়া এত আকর্ষণীয় কেন? এমন একেবারে ড্রাগন ফ্রুটের মতো ঠোঁট পৃথিবীর কাউকেই দেখিনি। সত্যি অদ্ভুত সুন্দর, ইচ্ছে করে সবসময়। জ্যাসপার তার দিকে তাকিয়ে গম্ভীর চোখে বলল, কি সব সময়? তার কণ্ঠে এক ধরনের গভীরতা ছিল, যেন সে ফিওনার মনের গভীরে থাকা কথাগুলো বুঝতে পারছে, কিন্তু সে নিজেই তার অনুভূতিগুলোর ব্যাখ্যা দিতে পারছিল না। ফিওনা মৃদু হাসল, তার চোখে কিছুটা ধোঁয়াশা ছিল, কিন্তু এই মুহূর্তে তার কাছে অনুভূতির শব্দ ছিল সবচেয়ে মিষ্টি। কিছু না, সে বলল, যেন নিজের মধ্যে কিছু লুকিয়ে রেখে। কিছুই না। তবে তার মনের মধ্যে যেন এক স্নিগ্ধ অথচ উত্তপ্ত অনুভূতির ঝড় বয়ে যাচ্ছিল, যে অনুভূতি জ্যাসপার একে একে অনুভব করতে শুরু করলো। তোমার কি বাই এনি চান্স চুমু খেতে ইচ্ছে করছে? জ্যাসপার তার দিকে ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি নিয়ে প্রশ্ন করলো। ফিওনা একটু হেসে বলল, না, আপনার চুমুতে মিষ্টির স্বাদ, আমার ডায়াবেটিস হবে। এটা শুনে জ্যাসপার তার কণ্ঠ এক লাস্যময়ী হাসি এনে বলল, নো হামিংবার্ড, ওটা গ্লুকোজের মিষ্টি, এটাতে ডায়াবেটিস হবে না। ফিওনা এখনো জ্যাসপারের উরুর উপর বসে রয়েছে। জ্যাসপার তার এক হাত দিয়ে ফিওনার কোমরের চারপাশ শক্ত করে আঁকড়ে ধরে, আর অন্য হাতে ফিওনার গালে। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে যায়, তার চোখে এক গভীর আকর্ষণ আর এক অদৃশ্য টান। তার প্রতিটি পদক্ষেপ যেন সময়কে থামিয়ে দেয়।
আর ফিওনার হৃৎপিণ্ড দ্রুত বেগে ধ্বনিত হতে থাকে। যখন তাদের ঠোঁট মাত্র 1 ইঞ্চি দূরত্বে পৌঁছয়, সারা দেহে এক শিহরণ বয়ে যায়। ফিওনা হঠাৎই সজাগ হয়ে উঠল, যেন মুহূর্তের আকর্ষণ থেকে নিজেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। জ্যাসপারের ঠোঁট প্রায় তার ঠোঁটের ছোঁয়ায় কাছাকাছি চলে এসেছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ফিওনা তার কৌশল থেকে দ্রুত উঠে দাঁড়িয়ে জ্যাসপারের হাত ধরে টান দিয়ে বলল, চলুন না ডান্স করি, কাপল ডান্স। তার কণ্ঠে এক ধরনের খেলার ছোঁয়া ছিল, যেন নিজেকে আর তাকে অন্য এক অভিজ্ঞতায় প্রবাহিত করার জন্যে প্রস্তুত। জ্যাসপার মুহূর্তের জন্য কিছুটা হতবাক হয়ে গেছিল, কিন্তু তারপরই তার মুখে এক রোম্যান্টিক মুচকি হাসি দেখা দিল। তার চোখে যেন নতুন রকমের ইচ্ছে জেগে উঠল, আর সে ফিওনার হাত শক্ত করে ধরল। আমি কখনো ডান্স করিনি, পারি না। জ্যাসপার বলল, তার ঠোঁটের কোণে মৃদু হাসি ছিল। ফিওনা তখন আরো উৎসাহিত হয়ে বলল, আমি দেখিয়ে দিব, আমি জানি আপনি শিখে যাবেন। জ্যাসপার আর ফিওনা একে অপরের মুখোমুখি দাঁড়ালো। ফিওনা নিজের কোমরে জ্যাসপারের হাত টেনে রাখলো আর নিজের দুহাত আলতো করে জড়িয়ে দিল জ্যাসপারের গলায়, যেন মুহূর্তটি সময়ের বাইরে, যেখানে কেবল তাদের নিঃশ্বাস আর হৃদস্পন্দনের তাল বেজে চলেছে। ঠিক তখনই জ্যাসপারের প্রযুক্তিগত স্পিকার থেকে একটি সফট মিউজিক ছড়িয়ে পড়ল পুরো ঘরে। সুরটি ছিল মৃদু কিন্তু মুগ্ধকর, তাদের জন্যে যেন বিশেষভাবে তৈরি। ফিওনা এক মুহূর্তের জন্য মিউজিক শুনে চোখ বন্ধ করল। সুরের তালে সে নিজেকে আরো নিঃশব্দে জ্যাসপারের জড়িয়ে ধরে মিশিয়ে নিল। সঙ্গীতের তাল ধীরে ধীরে বয়ে যাচ্ছে বাতাসে। জ্যাসপারের চোখ ফিওনার গভীর চোখের দিকে স্থির। সেই চোখে ছিল অনন্ত কাহিনী, এক অদৃশ্য আকর্ষণ যা তাকে বাধ্য করছিল আরো কাছে টেনে নিতে। একসময় ফিওনা নিজের হাত দিয়ে জ্যাসপারের আঙ্গুল ধরল। মিউজিকের তালে তালে সে নিজের শরীর ঘুরিয়ে নিল, কিন্তু ফিওনার ঘোরানো শেষ হওয়ার আগেই জ্যাসপার তাকে এক ঝটকায় নিজের কাছে টেনে নিল। তার শক্ত হাতে ফিওনাকে নিজের বুকের কাছে ধরে রাখলো, যেন তাকে ছাড়ার আর কোনো ইচ্ছে নেই। তোমাকে আর কিছু শেখাতে হবে না। জ্যাসপার মৃদু হাসি দিয়ে বলল, তুমি আমার সঙ্গে ডান্স করতে পারছো, মানে আমিও শিখে গেছি। এরপর আর কোনো পরিকল্পনা বা কৌশল প্রয়োজন হয়নি। জ্যাসপার নিজেই প্রতিটি স্টেপ নিখুঁতভাবে ফিওনার সঙ্গে মিলিয়ে নিল। তাদের প্রতিটি নড়াচড়া যেন সঙ্গীতের স্রোতে মিশে এক রোমাঞ্চকর কবিতা তৈরি করছিল। ফিওনার মুখে হাসি আর জ্যাসপারের চোখে ছিল এমন এক গভীরতা যা বলে দিচ্ছিল এটাই তাদের গল্পের নতুন অধ্যায়ের শুরু। জ্যাসপার জীবনে কখনো এমন অনুভূতি পায়নি, এই প্রথমবার সে এক অজানা আবেগের সম্মুখীন হলো। কাপল ডান্সের ধারণাটাই তার কাছে ছিল অচেনা, আর নাচার কোনো অভিজ্ঞতা তো দূরস্ত। কিন্তু আজ ফিওনার কোমরে তার হাত রেখে মৃদু সুরের তালে তালে তাদের দুলতে দেখে মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। ফিওনা তার গলা জড়িয়ে রেখেছে, তার উজ্জ্বল চোখ দুটি সরল মুগ্ধতায় ঝলমল করছে। প্রতিটি মুহূর্ত যেন জাদুর মতো। জ্যাসপার বুঝতে পারল সে তার জীবনের প্রতিটি নিয়ম, প্রতিটি বাধা, এমনকি নিজের সীমাবদ্ধতাগুলোকে উপেক্ষা করে কিছু একটার দিকে এগিয়ে চলেছে। প্রথমে তার শরীরের প্রতিটি মুভমেন্ট যেন অদ্ভুত লাগছিল। ফিওনার প্রতিটি স্টেপ সে নিরীক্ষণ করছিল, যেন এই মুহূর্তটা তাকে ধীরে ধীরে কোনো অজানা নাচের ভাষা শিখিয়ে দিচ্ছে। জ্যাসপার মনে মনে এক গভীর সন্তুষ্টির হাসি ফুটিয়ে তুলল। মনে মনে বলল, যাক, একদিকে ভালোই হয়েছে। ওই ফুল খাওয়ার পর ফিওনার আবেগগুলো এমন স্পষ্ট হয়ে উঠেছে যে ওকে এতটা কাছে পাওয়া গেল। নিজে থেকেই সব কিছু বলে দিল, এমনকি এমন অনুভূতিগুলো যা কখনো ভাবিনি ও প্রকাশ করবে। তার সবুজ চোখ দুটিতে এক ঝিলিক মায়া খেলে গেল। জ্যাসপারের মন যেন আগুনে ঝলসে উঠল। ফিওনার কোমরে তার শক্ত হাতের গ্রিপ আরো শক্ত হলো, যেন ওকে নিচের থেকে এক চুলো দূরে যেতে দেবে না। সে ধীরে ধীরে ফিওনার মুখের দিকে ঝুঁকল, তার আঙ্গুলগুলো ফিওনার নরম থুতনির নিচে এসে আলতোভাবে তাকে উপরে তুলল। ফিওনার চোখ বন্ধ হয়ে গেল, যেন সে এই মুহূর্তে হারিয়ে যেতে চায়।
জ্যাসপার আর অপেক্ষা করল না, তার ঠোঁট ধীরে ধীরে ফিওনার ঠোঁটের সাথে মিশে গেল। সেদিনের মতোই জ্যাসপারের ঠোঁটের স্পর্শে যেন এক স্বর্গীয় মিষ্টি স্বাদ ভেসে এলো, ঠিক যেন গ্লুকোজের মতোই নরম, মোলায়েম আর মিষ্টি। এই অনুভূতিটা ছিল এমন যেন সমস্ত ভেনাস আর পৃথিবী মিলে এই এক মুহূর্তে থেমে গেছে। ফিওনার শ্বাস ভারী হয়ে এলো, তার হাত আপনা থেকেই উঠে গিয়ে জ্যাসপারের ঘাড়ের চারপাশে পেঁচিয়ে গেল। সে প্রথমে অবাক হয়ে গেলেও কয়েক মুহূর্ত পরে নিজেই তাল মিলিয়ে চুম্বনে সাড়া দিল। ফিওনা যখন অনুভব করলো জ্যাসপার তাকে কোলে তুলে নিচ্ছে, তার শরীর এক ঝাঁক আবেগে কেঁপে উঠল। সে নিজের অজান্তেই তার হাতে জ্যাসপারের কাঁধের কাছে শক্ত করে আঁকড়ে ধরল, যেন কখনোই তাকে ছেড়ে না দিতে পারে। জ্যাসপারের শরীরের উষ্ণতা ফিওনার ভেতর এক অদ্ভুত আগুন জ্বালিয়ে দিল। ফিওনাকে কোলে নিয়ে জ্যাসপার তাকে আরও কাছে টেনে এনে তার ঠোঁটে গভীরভাবে চুমু এঁকে শুরু করলো। এটা ছিল শুধুই এক ফ্রেন্ডস কিস, কিন্তু তার মধ্যে ছিল এমন এক ইন্দ্রিয় গ্রাহ্য তীব্রতা যা কখনো টেনে নিয়ে আসছিল ফিওনাকে আরও গভীরে। জ্যাসপারের ঠোঁট থেকে গ্লুকোজের মিষ্টি স্বাদ তার জিভে ছড়িয়ে পড়ল, আর ফিওনা যেন সেই স্বাদে পুরোপুরি ডুবে গেল। জ্যাসপার তার ঠোঁট সরিয়ে নিল, কিন্তু ফিওনার চোখে ছিল শুধু এক ধরনের পাগলামি। সে নিজেকে আর সংবরণ করতে পারছিল না। চুম্বনের প্রতি তার আকাঙ্ক্ষা এতটাই বেড়ে গিয়েছিল যে সে অবচেতনভাবে জ্যাসপারের ঠোঁটের দিকে আবার এগিয়ে গেল, যেন মধুসূধার মতো সেই স্বাদ একটুও মিস না হয়। জ্যাসপারের মধ্যে আবেগের বাঁধ যেন ভেঙে গেল। তার সবসময় নিয়ন্ত্রণে থাকা সেই প্রখর ব্যক্তিত্ব এই মুহূর্তে বেপরোয়া হয়ে উঠল। তার চোখে অদ্ভুত মাদকতার ঝলক, যা ভালোবাসা আর আকাঙ্ক্ষার এক গভীর মিশ্রণ। ফিওনাকে তার শক্ত বাহুতে ধরে থাকা অবস্থাতেই জ্যাসপার তাকে ধীরে ধীরে গ্লাসের দেওয়ালের কাছে নিয়ে গেল। জ্যাসপারের চোখের মাদকতায় ফিওনা যেন পুরোপুরি হারিয়ে গেল। সে বুঝতে পারল না কিভাবে এই নিষ্ঠুর ড্রাগনের স্পর্শে তার শরীর আর হৃদয় এতটা কাঁপতে শুরু করেছে। জ্যাসপার ফিওনাকে শক্ত করে নিজের বাহুতে ধরে রইল, যেন কোনো শক্তি তাকে ছিনিয়ে নিতে না পারে। তার হৃদয় যখন নিয়ন্ত্রণ হারিয়েছে, আবেগের স্রোতে ভেসে যাচ্ছে,